হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আর আমি আজ আমার চ্যানেল ভ্যাগাবন্ড বনিতে নিয়ে চলে এসেছি দ্বিতীয় ভিডিও সাউথ আফ্রিকার রোড ট্রিপের। তোমাদের যদি না মনে থাকে তাহলে আমি চট করে একটু মনে করিয়ে দিই। আমার প্রথম ভিডিওতে আমি দেখিয়েছিলাম আমরা কেপটাউন থেকে শুরু করে হারমানাস আর আগলহাস হয়ে জর্জে পৌঁছই, আর জর্জ থেকে আমরা একদিনের জন্য ঘুরে আসি এই ক্যানগো কেভে। আর তারপরে কোথায় কোথায় ঘুরলাম সেই ভিডিওটাই শুরু করব আজকে। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করি। জর্জে 3 দিনের জন্য আমরা ভাড়া নিয়েছিলাম একটা অ্যাপার্টমেন্ট, যেখানে 2টো ঘর ছিল, একটা কিচেন আর ওয়াশরুম। ক্যানগো কেভ দেখে আমরা জর্জ ঢুকলাম মোটামুটি ওই 3টে নাগাদ। আর তারপরে আমরা লাঞ্চ করে নিলাম একটা ম্যাকডোনাল্ডের খাবার বাবা মার কিন্তু বেশ ভালো লেগেছে। তারপরে আমাদের হাতে কিছুটা সময় ছিল বলে আমি বললাম সব্যসাচীকে এই ভিক্টোরিয়া বেটা ঘুরে আসি চল। এটা জর্জ থেকে একটু দূরেই খুব ভালো একটা সি বিচ। পরের দিন পুরো দিনটাই আমরা রেখেছিলাম জর্জের লোকাল সাইট সিইং করবার জন্য। আর শুরুতেই আমরা গিয়ে পৌঁছলাম জর্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই ট্রান্সপোর্ট মিউজিয়ামে। এটা যেন একটা সময়ের জানালা, যেটা দিয়ে আমরা ঢুকে যাব রেলযাত্রার রাজ্যে। এখানে স্টিম লোকোমোটিভ, প্রাচীন গাড়ি এবং বিভিন্ন রেল সংক্রান্ত স্মারক দেখতে পাওয়া যায়, যা সাউথ আফ্রিকার রেলওয়ের গৌরবময় ইতিহাসকে তুলে ধরে। এখানে অনেক কিছু দেখবার আছে, কিন্তু তার মধ্যে বিশেষ যেটা আকর্ষক সেটা হলো একটা ইমেল কেসলার, জোহানেসবার্গের যেটা প্রথম স্টিম লোকোমোটিভ, রানী এলিজাবেথ ও রাজকুমারী মার্গারেটের ইউজ করা বিভিন্ন হিস্টোরিক্যাল ক্যারেজ, এছাড়াও বিভিন্ন স্টিম ট্রেন যা একটা সময় সাউথ আফ্রিকাতে চলতো। এই ছাড়াও এখানে আছে আরও বিভিন্ন রকমের পুরনো দিনের গাড়ি, সেটা ঘোড়ায় টানা গাড়িও হতে পারে, আবার পুরনো দিনের যে মোটর গাড়িগুলো সেগুলোও আছে। আর এই মিউজিয়ামটা ঘুরতে কিন্তু আমাদের বেশ খানিকটা সময় লেগে গেল, প্রায় অর্ধেক দিনই চলে গিয়েছিল এই মিউজিয়ামটা ঘুরতে। আর এখানে কিন্তু আমরা বেশ মজা করছিলাম। এখানে ট্রেনের ওই যেটাকে ইঞ্জিন বলে তার উপর উঠে আমরা দেখছিলাম যে ট্রেনের ইঞ্জিনে কি কি থাকে। আর এবারে আমি তোমাদেরকে দেখাবো যে এখানে একটা ছোট্ট মিনিয়েচার করা আছে যে সাউথ আফ্রিকার বা পার্টিকুলারলি এই এরিয়ার যেগুলো লাইট হাউস আছে। এই লাইট হাউসটা আমরা আগলহাসে দেখেছিলাম। যদি তোমরা দেখতে চাও এটা ডিটেল ভিডিও, আমি সাজেস্ট করব আমার আগলহাসের ভিডিওটা দেখতে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। গতবার আমরা যখন জর্জে এসেছিলাম আমি আর সব্যসাচী, তখন আমরা প্রায় পুরো একটা দিন দিয়ে দিয়েছিলাম এই ট্রান্সপোর্ট মিউজিয়ামটাকে এক্সপ্লোর করতে। আর এর ভিতরে একটা ঝুলন টাইপের জিনিস আছে, মানে এগেন যেটা মিনিয়েচার, সেখানে ডিটেলে দেখানো আছে সাউথ আফ্রিকার রেলওয়ে সিস্টেমটা কোথা থেকে কোথায় কানেক্ট করা ছিল, বা কোথায় টানেল আছে, কোথায় ব্রিজ আছে, সমস্ত ডিটেলসটা। আমি আবারও বলছি, আমার জর্জের ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, ওখানে তো আমরা ডিটেলসটা দেখতে পাবে। ফাইনালি আমরা এসে পৌঁছেছি আমাদের আজকের সব থেকে মেজর যে প্ল্যানটা সেইখানে। হ্যাঁ, এই পাওয়ার ভ্যানটায় চাপবার জন্য। প্রকৃতির সঙ্গে এক বন্ধুত্বপূর্ণ আলিঙ্গন। হ্যাঁ, এইটা লেখা ছিল এই আর্টেনকেয়া পাওয়ার ভ্যানের সামনে। আর এটা একটা মোটর চালিত রেলগাড়ি, যেটা নিয়ে যায় আউটেনকোয়া পাহাড়ের একদম উপরে, আর যেখান থেকে পুরো জর্জ শহরটাকে দেখতে দারুণ লাগে। আর এই পুরো যাত্রাপথে দেখতে পাওয়া যায় প্রকৃতির শান্ত সৌন্দর্য, অনেকগুলো টানেল, ঝর্ণা আর ফিনবোসের গাছপালা, সাথে হিস্টোরিক্যাল মন্টাগু পাস। হ্যাঁ, এখানে 2টো পাস আছে, একটা হচ্ছে আউটেনকোয়া আর একটা হচ্ছে মন্টাগু। এই 2টো পাসের কথা আমি ডিটেলসে পরে বলছি। তার আগে এখন দেখে নিই এই যাত্রাপথটা কি সুন্দর। এই পাওয়ার ভ্যানের জন্য অনেক আগে থেকে বুকিং করে রাখতে হয়, কারণ এটার ডিম্যান্ড বিশাল। আর সেই তুলনায় বসবার জায়গা কিন্তু খুবই কম। আর দিনে মাত্র 2টোই পাওয়ার ভ্যান চালু হয় ওই ট্রান্সপোর্ট মিউজিয়ামটা থেকে। আমরা টিকিট কেটেই রেখেছিলাম আগে। আর হ্যাঁ, ওই ট্রান্সপোর্ট মিউজিয়ামটা কিন্তু ফ্রি, ওটায় ঢুকতে গেলে কোনো টিকিট কাটতে হয় না। আর তারপর আমরা নির্দিষ্ট সময়ে এই ট্রান্সপোর্ট ভ্যানের সামনে চলে এসেছিলাম
আর ওরাই তারপর আমাদেরকে বাকিটা দেখিয়ে দিল। এই পুরো ট্রিপটাই হচ্ছে একটা গাইডেড ট্রিপ। একজন মহিলা বেশ বয়স্ক, উনি এটা গাইড করেন, আর উনি বলতে বলতে থাকেন কোন গাছ বা কোন ঝর্ণা বা বাঁদিকে আমরা কি দেখছি বা ডান দিকে কি দেখছি, এবং সেটা ভীষণ ওয়েল ডেসক্রাইব। এই পাওয়ার ভ্যান শুধু একটা দর্শনীয় রেলযাত্রা নয়, এটি সময়ের পাতায় লেখা এক ইতিহাস। আর এই পাওয়ার ভ্যানে চেপেই পাহাড়ের গা বেয়ে বেয়ে চলার সময় মনে হবে যেন এক স্বপ্নের জগতে প্রবেশ করছি। ঠিক তাই, এইটা লেখা ছিল ওই পাওয়ার ভ্যানের ডেসক্রিপশনে, আমি জাস্ট বাংলা করে বললাম। আর স্বপ্নের জগৎটা কিন্তু একদম সত্যি। যেহেতু এই জর্জ, আবারও আমি বলছি, আগে এটা আমি বলেছি, তাও আর একবার মনে করিয়ে দিই যে এটা গার্ডেন রুটের মধ্যে একটা শহর যেখানে প্রচুর বৃষ্টি হয়। আর এই পাহাড়ের উপরে ওঠার সময় আমরা দুধারে মেঘ দেখতে পাচ্ছিলাম, আর তাই সত্যি সত্যি মনে হচ্ছিল আমরা যেন একটা স্বপ্নের জগতে প্রবেশ করছি। এইবার আসি এই মন্টাগু পাসের ব্যাপারে। এই মন্টাগু পাসটা হচ্ছে সাউথ আফ্রিকার একটা ঐতিহাসিক পর্বতপথ, যেটা 1848-এ তৈরি হয়েছিল। আর এটা সাউথ আফ্রিকার প্রাচীনতম এবং অপরিবর্তিত পর্বতপথ, যা আজও ব্যবহৃত হয়। এই মন্টাগু পাস অ্যাকচুয়ালি যার নামে, তিনি ছিলেন কেপ কলোনির তৎকালীন কলোনিয়াল সেক্রেটারি জন মন্টাগু। আর এইটা 1847-এ 250 জন বন্দি শ্রমে নির্মিত হয়। এটা একটা সময় জর্জ আর আউটসুন এই দুটো শহরের একমাত্র সংযোগস্থল ছিল। সেজন্য বুঝতেই পারছো এই রাস্তাটা ছিল তখনকার দিনের একমাত্র কানেকশন বলতে গেলে এই দুটো শহরের মধ্যে। অনেক প্রকৃতিপ্রেমী আছেন যারা এই মন্টাগু পাসটা এক্সপ্লোর করেন। তার কারণ হচ্ছে, প্রথমে 7.4 কিলোমিটার হচ্ছে গ্র্যাভেল রোড, মানে যেটা মোরামের রাস্তা, আর সেটা যায় পাহাড়ের বুক চিরে। তারপর সর্বোচ্চ 780 মিটার উচ্চতায় পৌঁছিয়ে একটা দারুণ সুন্দর ভিউ দেখা যায়, কারণ ওই পাহাড়ের একদিকে হচ্ছে সবুজ, যেটা গার্ডেন রুট, আর অন্য দিকটা হচ্ছে লিটল ক্যারু, মানে মরুভূমি। এইবার আসি আউটেনকোয়া পাসটার সম্পর্কে। এইটা সাউথ আফ্রিকার একটা আধুনিক পর্বতপথ, যা জর্জ শহরকে আউটসুন এবং লিটল ক্যারু এই দুটোর সঙ্গেই সংযুক্ত করে। এটা ন্যাশনাল হাইওয়ে 9 বা 12 এই জাতীয় সড়কের অংশ, আর এটা আউটেনকোয়া মাউন্টেনের মধ্যে দিয়ে চলে। আউটেনকোয়া পাসের ইতিহাস যদি বলি, এটা 1943 থেকে তৈরি হওয়া শুরু হয় আর শেষ হয় 1951-এ। অ্যাকচুয়ালি মন্টাগু পাসটা হওয়ার অনেক পরে এই আউটেনকোয়া পাসটা তৈরি হয়, যাতে মন্টাগু পাসটাকে ব্যবহার না করে এই আউটেনকোয়া পাসটা ইউজ করা যায়। আর সেই জন্য এর রাস্তা অনেকটা প্রশস্ত এবং আধুনিক, তাই গাড়ি চলাচলের জন্য নিরাপদ এবং সুবিধাজনক। এছাড়া বহুবার এর সংস্কার করা হয়েছে, তাই এই পর্বতপথটা অনেক মজবুত এবং কার্যকর। এরপরে আমরা যে জায়গাটাতে এসে পৌঁছলাম সেটাকে বলে পিকনিক এরিয়া। অনেকেই খাবার দাবার নিয়ে এই পাওয়ার ভ্যানে ওঠে আর এই পিকনিক এরিয়াতে এসে খাবার খায়। এই জায়গাটাতে উঠবার জন্য স্টেশনের প্ল্যাটফর্ম থেকে বেশ কয়েকটা সিঁড়ি আছে, আর সিঁড়িগুলো কিন্তু বেশ পিছল, কারণ বৃষ্টি হয়েছিল, তাই আমি আর সব্যসাচী ছাড়া বাবা মা নামেনি। যাই হোক, আমরা মোটামুটি জর্জ ঘুরে ফেলেছি। আজকে আমরা জর্জ থেকে বেরিয়ে যাব। আর দেখো কি সুন্দর রোদ উঠেছে। প্রত্যেকবার আমার সাথে এটাই হয় যে কদিন আমি জর্জে থাকি প্রত্যেক দিন মেঘ বৃষ্টি, আর যেদিন আমি জর্জ থেকে চলে যাই সেই দিন এরকম সুন্দর নীল আকাশ বেরোয়। যাই হোক, আমরা যে নেবারহুডে ছিলাম সেখান থেকে বেরোলাম। এই জায়গাটা এখনও ওই নেবারহুডের ভেতরেই। এই জায়গাটা ভীষণ সিকিউর একটা জোন, আর এখানে পরপর বাড়িগুলো আছে। প্রত্যেকটা বাড়ি কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা, আর প্রত্যেকের বাড়ির সামনেই বেশ কিছুটা খোলা লন আছে। আমরা এখন যাচ্ছি মোজেল বের দিকে। ওখানে একটা ক্যাসিনো আছে। আমাদের প্ল্যান হচ্ছে ওই ক্যাসিনোতে কিছুক্ষণ খেলার। আর বাবা মাও ক্যাসিনো কোনোদিনও দেখেনি আর খেলেওনি, তাই ওদেরও একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। ক্যাসিনোর ভিতরে যেহেতু ফটো তোলা বা ভিডিও করার কোনো পারমিশন থাকে না,
তাই ওই জায়গাটা পুরোটাই আমাকে স্কিপ করে যেতে হবে। পুরোটা দিন আমরা ক্যাসিনোতে কিন্তু বেশ ভালোই কাটালাম। আমি একমাত্র যে টাকা জিতেছিলাম, বাকি 3 জনই টাকা হেরেছে। যাই হোক, আমি এখন যাচ্ছি অন্য দিকে, যেখানে আমাদের নেক্সট ডেস্টিনেশন, সেটা হচ্ছে ওয়াইল্ডারনেস। জর্জ থেকে একটু দূরে এই ওয়াইল্ডারনেস জায়গাটা, আর এখানে একটা স্যান্ড পার্ক আছে, মানে সাউথ আফ্রিকার ন্যাশনাল পার্ক। আর ভিতরে ঢোকার পরে আমরা এই রকম একটা জিনিস দেখতে পেলাম। এইটাই সেটা যেটার কথা আমি বলেছিলাম যে এবারের ট্রিপে আমি সাউথ আফ্রিকার একটা হিডেন জেম পেয়েছি। এই স্যান্ড পার্কে কী কী দেখবার জিনিস আছে জানতে হলে আমার পরের ভিডিওটা দেখতে হবে। আজকের মতো এখানেই শেষ করছি। বাই।